আসসালামু আলাইকুম। আর একদিন পরে কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের টি-20 সিরিজ শুরু হবে, যেটা কিন্তু শারজার মাঠে অনুষ্ঠিত হবে। তো এশিয়া কাপের পরেই কিন্তু এই সিরিজটা শুরু হতে যাচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যেই জাকের আলী অনিককে ক্যাপ্টেন করে দল ঘোষণা করা হয়েছে। তবে আমার কাছে মনে হয় যে এখানে দল ঘোষণা করার কিছুই ছিল না। শুধুমাত্র বললেই হতো লিটন দাসের পরিবর্তে সৌম্যকে নেওয়া হয়েছে। বাকি দল কিন্তু আনচেঞ্জ থাকবে। কারণ এশিয়া কাপের যে দলটাই ছিল ওই দলটাকে কিন্তু এখানে খেলানো হচ্ছে। কোনো চেঞ্জ কিন্তু করা হয়নি। এশিয়া কাপে ভরাডুবির পর এই সিরিজটাতে আমরা কতটুকু ভালো করতে পারবো সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এখানে হচ্ছে আমার কাছে নির্বাচকদের অথবা বাংলাদেশ বোর্ডের বলি কিছু সিদ্ধান্ত কিন্তু একদমই ভালো লাগেনি। কারণ লিটন দাসের পরিবর্তে বাংলাদেশের টি-20 দলের পরবর্তী ক্যাপ্টেন কি হবেন সেটা না ভেবেই কিন্তু এখানে এশিয়া কাপের মতো একটা বড় মঞ্চে বাংলাদেশ দল পাঠিয়ে দিয়েছিল। তাহলে কেন জাকের আলী অনেককে এখানে ক্যাপ্টেন দেওয়া হবে? জাকের আলী অনেক বিপিএল অথবা হচ্ছে এখানে ঘরোয়া লিগে ক্যাপ্টেন্সি না করেই কিন্তু তাকে এশিয়া কাপের মতো মঞ্চে এখানে ক্যাপ্টেন্সি করানো হলো। যেখানে ক্যাপ্টেন্সি তো একদমই বাজে করেছেন তিনি। পাশাপাশি তার পারফরম্যান্স ছিল একদমই বাজে যায়সা তাই। জাকের আলী অনেককে কিন্তু বাবা হচ্ছিল বাংলাদেশের পরবর্তী ফিনিশার মাহমুদুল্লাহ পরবর্তী ফিনিশার। কিন্তু এমনই একজন ফিনিশার তিনি যে কিনা এশিয়া কাপে প্রায় ৭৭ টা বল এখানে মোকাবেলা করে একটাও ৬ মারতে পারেনি। তো তাকে আসলে ফিনিশার বলতেও কিন্তু দ্বিধা বাড়তেছে আমার কাছে। এবং তার ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু খুবই দৃষ্টিকটু লেগেছিল। আ দেশসেরা ফিনিশারে কিন্তু স্ট্রাইক রেট ছিল এই টুর্নামেন্টে ১০০ এরও নিচে। তিনি কিন্তু অ্যা একটা ম্যাচও আমার কাছে মনে হয় যে কনফিডেন্টলি ব্যাটিং করতে পারেননি। পাকিস্তানের সাথে যদি আপনারা শেষ ম্যাচ দেখে থাকেন, তিনি কিন্তু এখানে হচ্ছে ১০-১১ বলে ৫ রান করেন এবং তার ওই যে নরমালি যে লেগ সাইডে তিনি শট খেলতে যান, ওই শট কিন্তু তিনি রুম করে খেলতে গিয়ে এখানে সায়েম আইয়ুবের বলে অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। পাশাপাশি তার উইকেট কিপিংও কিন্তু খুবই বাজে ছিল। গুরুত্বপূর্ণ অভিষেক শর্মার এখানে ক্যাচ মিস করে দেন। অভিষেক শর্মা ওই ম্যাচে ৭৫ রান করেন। যদি আর্লি আউট হয়ে যেতেন ম্যাচের রেজাল্টও কিন্তু অন্যরকম হয়ে যেতে পারত। এশিয়া কাপে আমরা দেখেছি বাংলাদেশের মিডল অর্ডার করতে কিছু ছিল না। বাংলাদেশে আমরা আগে জানতাম যে ওপেনাররা এখানে বাজে খেললেও মিডল অর্ডারে কিন্তু মাহমুদুল্লাহ মুশফিকের মতো আমাদের ডিপেন্ডেবল প্লেয়াররা ছিল। কিন্তু এখন বাংলাদেশের মিডল অর্ডার যেন একদম হাহাকারে পরিণত হয়েছে। এখানে নুরুল হাসান সোহান কিন্তু আমাদের পরীক্ষিত প্লেয়ার ঘরোয়া লিগে ভালো খেলে। কিন্তু ইন্টারন্যাশনালে গেলেই কেন আ তিনি ম্যাচ টেম্পারমেন্ট হারিয়ে ফেলেন। এখানে পাকিস্তানের ম্যাচের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। মাঠে নেমেই এলোমেলো শট খেলতেছিলেন যখন কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করা প্রয়োজন ছিল তখন কিন্তু তিনি সেটা করতে পারেননি। মাত্র ২১ বলে ১৫ রান করে তিনি বাজেভাবে আউট হয়ে যান। অথচ ২ বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করা তিলক বর্মা দেখান পাকিস্তানের সাথে ফাইনালে কিভাবে নাটটা ধরে রেখে ম্যাচ ফিনিশিং করতে হয়। আমাদের প্লেয়াররা আসলে শিখবেন কবে? নুরুল হাসান সোহান কিন্তু এখানে বিপিএল এ আমার কাছে মনে হয় যে বরিশালেরও একটা ম্যাচে তিনি একেবারে ২০ রান নিয়ে জিতিয়েছিলেন। কিন্তু বিপিএল এ ভালো খেললেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে ভালো খেলতে হয় সেটা কিন্তু নুরুল হাসান সোহানরা এখনো রপ্ত করতে পারেনি। পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারি একটা ম্যাচে ভালো খেললেও তিনিও মোটা দাগে ব্যর্থ ছিলেন। একই সাথে তাহিদ হৃদয়কে আমরা অনেক ট্যালেন্টেড ব্যাটসম্যান হিসেবে জানি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে কিন্তু তাহিদ হৃদয় নিজের ছায়া হয়েছিলেন। ওই একটা ম্যাচ ভালো খেলেই হয়তোবা তিনি ভেবেছেন জাতীয় দলে ৫-৭ টা ম্যাচ অনায়াসে খেলতে পারবেন। আসলে পাইপলাইনে যথেষ্ট ভালো প্লেয়ার না থাকার কারণে কিন্তু আমাদের এই দৈন্যদশা বাংলাদেশ টিমটাতে। না হলে এশিয়া কাপে বোলাররা এত ভালো পারফরম্যান্স করার পরেও আমরা কেন ফাইনাল ম্যাচটা খেলতে পারলাম না? পাকিস্তানের সাথে জেতা ম্যাচ কেন আমরা ব্যাটিং ব্যর্থতায় হেরে যাব? এজন্য আমার কাছে মনে হয় যদিও আফগানিস্তানকে আমরা হারিয়েছিলাম এশিয়া কাপের ১ম পর্বের ম্যাচে, এর পরবর্তীতে কিন্তু আমরা বাজেভাবে শুরু করি। আ এখানে হচ্ছে পাকিস্তান, ভারতের কাছে হেরে কিন্তু আমাদের আ ফাইনাল খেলার স্বপ্নটা জলাঞ্জলি দিতে হয়। আফগানিস্তানের টিমটা যদি আপনি দেখেন আমি এখনো বলব যে ব্যাটিং, বোলিং ২ ডিপার্টমেন্টে কিন্তু বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে এবং শারজার মাঠে যেহেতু খেলা হবে, শারজা কিন্তু আফগানিস্তানের 2nd হোম কারণ আফগানিস্তান কিন্তু নিজেদের দেশে খেলার সুযোগ পায় না। শারজার মাঠে কিন্তু অনেক খেলে। তো এখানে রাশিদ খান, মোহাম্মদ নাবি, ওমর জাই অনেক গুরবাজ রয়েছে, বড়, বড় প্লেয়াররা রয়েছে। তো বাংলাদেশকে যদি এই সিরিজ জিততে হয় তাহলে ব্যাটিং এ ভালো করতে হবে। এর কোনো বিকল্প নেই। এখানে সাইফ হাসান হতে পারেন আমাদের দলের অন্যতম প্রাণভোমরা। সাইফ হাসান কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। তবে বাংলাদেশি প্লেয়ারদের যে একটা টেনডেন্সি একটা টুর্নামেন্ট ভালো খেলে পরবর্তী সিরিজ কিন্তু ভালো খেলতে পারে না। তবে সাইফ হাসান কিন্তু প্রমাণ করতে হবে যে না তিনি আসলেই বাংলাদেশের
টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো একজন ওপেনার হয়ে উঠতেছেন। পাশাপাশি ইমন এবং তা আ ই পারভেজ হোসেন ইমন একই সাথে তানজিদ তামিমেরও কিন্তু এই টুর্নামেন্টটা ভালো যায়নি এশিয়া কাপ। তো তাদেরকেও কিন্তু আবার নতুন করে প্রুভ করতে হবে। আশা করব যে বাংলাদেশ আফগানিস্তানকে এই সিরিজটাতে হারাতে পারবে। এখন এর জন্য সবচাইতে ভালো যেটা করতে হবে ব্যাটসম্যানদেরই কিন্তু রান করতে হবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।